হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আবারও হাজির হয়ে গেলাম আমি সামিয়া আফরোজ রিদি আমাদের আইসিইউ উইকের আরো একটি গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ টপিকটি নিয়ে। আজকে অ্যাডজেক্টিভের নারী নক্ষত্র সব নিয়ে আলোচনা করব এবং আশা করছি এক ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের A to Z সবকিছু জেনে ফেলতে পারবো। সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলবে এবং নিজের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে ফেলবে। আশা করছি আজকের ক্লাসটাও আমাদের বিগত ক্লাসগুলোর মতো চমৎকার হবে। সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলুন এবং দ্রুত নিজের বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলুন। আমাদের আজকের আলোচনা আছে অ্যাডজেক্টিভ নিয়ে। আমরা বিগত বছরে যে কোয়েশ্চেন্স গুলো অ্যানালাইসিস করেছি, নার্সিং এর কোয়েশ্চেন্স বলো অথবা যে কোনো অ্যাডমিশন এক্সামের কোয়েশ্চেন বলো, সেখানে কিন্তু অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং আমরা কিন্তু আমাদের আইসিইউ উইকের 10টি ক্লাস সাজিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে। তো তার মধ্যে আজকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই সবাইকে দ্রুত জয়েন করতে হবে এবং নিজের বন্ধুদেরকে মেনশন দিতে হবে এবং ক্লাসটি শেয়ার করতে হবে যেন বেশি 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 সংখ্যক মানুষ আজকের ক্লাসে জয়েন করতে পারে। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলবে। লাইভটা আমি পাচ্ছি না কেন? আচ্ছা, আপনারা জয়েন করতে থাকেন। না কেন? ওকে, পেয়ে গিয়েছি। সবাই একটু জয়েন করে ফেলবেন, ঠিক আছে? আজকের আলোচনা হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে। আচ্ছা, গত ক্লাসের যে আমরা ক্লাসটি করেছিলাম আমাদের টপিক নাউন নিয়ে, সেই নাউন টপিকের উপরে আপনারা খুবই কম সংখ্যক নোট জমা দিয়েছেন, খুবই কম সংখ্যক, মানে একদম হাতে গোনা 4-5 জন, কিন্তু ক্লাসে কিন্তু অনেকজন ছিল, 200 জনের মতো ছিল। তো যারা যারা ক্লাস করবেন তারা অবশ্যই কিন্তু নোট জমা দিবেন এবং নোটের উপরে কিন্তু অবশ্যই আমার নামটা মেনশন করবেন, সো দ্যাট আমি যেন জানতে পারি যে আপনারা আমাদের ক্লাসে জয়েন হচ্ছেন। ওকে, আমাদের আজকের আলোচনা যেহেতু অ্যাডজেক্টিভ, তাই আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা শুরু করব এবং সবাই একটু বেসিক থেকে শুরু করব। আমি কিন্তু প্রত্যেক ক্লাসেই বলি আমাদের আলোচনাটা এমন হবে যেন আমরা একদম জিরো লেভেলে কিছুই পারি না, এরকম হবে আলোচনা, এবং মনে হবে যেন আমাদের আজকে জীবনে প্রথমবার অ্যাডজেক্টিভ শুনছি, ঠিক ওভাবেই আলোচনা করব যেন সকল ধরনের শিক্ষার্থীরা, সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অ্যাডজেক্টিভের সবকিছু বুঝে যেতে পারে। আচ্ছা, অ্যাডজেক্টিভ আমাদের পার্টস অফ স্পিচের একটা টাইপ, এটা আমরা জানি সবাই, কিন্তু অ্যাডজেক্টিভ আসলে কে এবং ওর কাজ কি আমাদের কিন্তু সেটা জানতে হবে। আপনারা একটু যদি বোর্ডের দিকে খেয়াল করেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ হলো এমন একটি ওয়ার্ড বা এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউন এর গুণ, পরিমাণ, সংখ্যা বা ধরন প্রকাশ করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন কে ডেসক্রাইব করে তার সম্পর্কে কিছু বলে। আমি যদি আপনাদেরকে কথাটা আরো সহজে উপস্থাপন করি, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, অ্যাডজেক্টিভ আমরা তাকেই বলবো যে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। কি করবে? মডিফাই করবে, অথবা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। কি দিবে? অতিরিক্ত তথ্য দিবে। আচ্ছা, সেই যে তথ্যটা যে দিবে সেই কিন্তু অ্যাডজেক্টিভ, অতিরিক্ত তথ্য দিবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ মেইনলি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ বোঝায়। আবার বলছি, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ বোঝায়। আচ্ছা, দেখেন তাহলে এখানে বলছে অ্যাডজেক্টিভ এর কাজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, ডেসক্রাইব করা, তার দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ বোঝানো। আচ্ছা, এখন দেখেন এরপরে টাইম বলেনি কেন আজকে? আমি অলরেডি টাইম বলে দিয়েছিলাম, আমি অলরেডি পোস্ট করেছিলাম যে আজকে কখন ক্লাস হবে। এখানে পোস্ট করা আছে 6 ঘন্টা আগে, আপনারা দেখতে পাবেন পোস্ট করা আছে যে আজকে ক্লাস কখন হবে বা সকল তথ্য। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলটা দেখি। দেখেন এক্সাম্পলে বলছে শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী মেয়ে। আচ্ছা, এখন আমাদের এই ওয়ার্ডের গুলো এই পুরো সেন্টেন্সের মধ্যে এরকম আসতে পারে, আন্ডারলাইন করে বলে দিল এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা আই স 3 বার্ডস, এখানে 3 কোন পার্টস অফ স্পিচ, দিস বুক ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা,
এখন আমাদের একটা মিসকনসেপশন বা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ সবসময় মনে হয় নাউনের পূর্বে বসে এবং নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কথাটা ভুল। অ্যাডজেক্টিভ সবসময় যে নাউনের পূর্বে বসবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসতে পারে, ইভেন নাউনের পরে বসতে পারে। এমনও হতে পারে নাউন এক দেশে অ্যাডজেক্টিভ আরেক দেশে, সেটাও হতে পারে। কিন্তু অ্যাডজেক্টিভটা কি নাউনকে নির্দেশ করছে কিনা সেটা বুঝতে হবে। আমরা এই তিনটা এক্সাম্পল একটু অ্যানালাইসিস করি। আসেন আমরা যদি তিনটা এক্সাম্পল অ্যানালাইসিস করে দেখি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শি আমাদের সাবজেক্ট বা প্রোনাউন। শি হচ্ছে আমাদের সাবজেক্ট বা প্রোনাউন। শি ইজ আ বিউটিফুল গার্ল। আচ্ছা, এখন এই শি যদি আমাদের প্রোনাউন হয় ভালো কথা, কিন্তু শিটা কাকে নির্দেশ করছে? মেইনলি এই গার্লকে নির্দেশ করছে না? অর্থাৎ এটা সে একজন সুন্দরী মেয়ে, তাহলে এই মেয়েই হচ্ছে সে। আচ্ছা, গার্ল কোন পার্টস অফ স্পিচ? নাউন। এখন এই মেয়েটা কেমন? সুন্দর, অসুন্দর, ফর্সা, শ্যামলা, খাটো, লম্বা, চিকন, মোটা, বুদ্ধিমান, বোকা, এই যে তথ্যগুলো আসবে মেয়েটার সম্পর্কে, সেটাই তো আসলে কি তার সম্পর্কে ডেসক্রাইব করছে না? আর আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে সেই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বিউটিফুল নাউনকে ডেসক্রাইব করছে যে কেমন মেয়ে? সুন্দর মেয়ে। তাহলে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে নাউন, সেটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ আর্টিকেল আর নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই যে আর্টিকেল আর এই যে নাউন, এই দুইটার মাঝখানে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আর্টিকেল আর নাউনের মাঝখানে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে দেখেন এটা একটা আর্টিকেল, এটা একটা নাউন, মাঝখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সেইভাবেও কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে শব্দটি আসলে অ্যাডজেক্টিভ না অন্য কিছু। আসেন 2 নাম্বারটা সলভ করি। 2 নাম্বার আমরা এক্সাম্পলটা যদি দেখি, 3 কোন পার্টস অফ স্পিচ যদি জিজ্ঞেস করে প্রশ্নে। আচ্ছা, আই আমার সাবজেক্ট, স আমার ভার্ব। আই স 3 বার্ডস। এখানে বার্ড হচ্ছে একটা নাউন। আচ্ছা, আমি 3টি পাখি দেখেছি। ওকে, দেখলাম 3টি পাখি। এখন এই যে পাখিকে ডেসক্রাইব করছে কে? কয়টা পাখি? সংখ্যা। আর আমরা জানি যেটা সংখ্যা প্রকাশ করে, যেটা নাউনের জন্য সংখ্যা প্রকাশ করে, সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন, বার্ডস এর সংখ্যা প্রকাশ করছে, তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের পূর্বে বসে। চলে যাই নাম্বার 3 তে। 3 নাম্বারটা যদি একটু এক্সপ্লেইন করি। দিস বুক ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, দিস বুক এটা আমার সাবজেক্ট, এবং আমি যে বলছি বইটা ইন্টারেস্টিং, আমি কার সম্পর্কে বলছি? আমি ইন্টারেস্টিংটা কার সম্পর্কে তথ্য দিচ্ছি? আমি কি বলছি আমি ইন্টারেস্টিং? না, আমি বলছি বইটা ইন্টারেস্টিং। তাহলে এই যে দেখেন দিস বুক, এই বইটা ইন্টারেস্টিং, তাহলে এখানে ইন্টারেস্টিং কাকে নির্দেশ করছে? দিস বুক, এই বইকে। ইন্টারেস্টিং কাকে নির্দেশ করছে? দিস বুক বা এই বইকে নির্দেশ করছে। আচ্ছা, এখন এই বইকে যদি নির্দেশ করে, প্রশ্ন হতে পারে আপু এটা আইএনজি, এটাও কি অ্যাডজেক্টিভ হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আপনাদের একটা মিসকনসেপশন আরেকটা আছে যে কোনো কিছুর সাথে আইএনজি মানেই যেন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। না, এটা একটা অ্যাডজেক্টিভ যেটার মানে হচ্ছে কি আকর্ষণীয়। তাহলে দিস বুক সম্পর্কে, বই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে ইন্টারেস্টিং শব্দটা। দিস বুক মানে বই, একটা নাউন। তো এই বই যদি নাউন হয়, নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় তাকেই আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বিউটিফুল, 3 আর ইন্টারেস্টিং, এই 3টি শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা সবাই এতক্ষণে বুঝতে পেরেছেন যে অ্যাডজেক্টিভ গুলো আসলে আমরা কোথায় পাচ্ছি এবং কিভাবে পাচ্ছি। আসেন আমরা সামনে আগাই। টাইপস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের প্রকারভেদ, আসলে অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে একটা ডাউট আছে। কেন ডাউট আছে আমি একটু বলি। মেইনলি আমরা অ্যাডজেক্টিভ 8 প্রকার ধরি, কিন্তু অনেক সময় অনেক প্রকার অ্যাডজেক্টিভকে আমরা আবিষ্কার করে থাকি। অর্থাৎ আমাদের নাউনের আগে যেটা বসে আমরা সেটা কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে এরকম ভাবে কিন্তু অ্যাডজেক্টিভ এখানে আমরা টোটাল 12 প্রকার নিয়ে আলোচনা করব। টোটাল 12 প্রকার অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। প্রথমে আছে ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, আমরা এটা আরেকটা নাম বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি।
ওকে, পরে আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে আছে পজিটিভ অ্যাডজেক্টিভস, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, প্রপার অ্যাডজেক্টিভস, পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভস, সুপারলেটিভ অ্যাডজেক্টিভস, কম্পাউন্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড লিমিটিং অ্যাডজেক্টিভস। আচ্ছা, এখানে আপনাদের কাছে যেটা একটু নতুন মনে হতে পারে সুপারলেটিভ, কারণ এটা টাইপের মধ্যে পড়ে না, অনেক সময় অনেকে এটা টাইপের মধ্যে ফেলে না। এবং এখানে আরেকটা হতে পারে লিমিটিং অ্যাডজেক্টিভস এন্ড কম্পাউন্ড অ্যাডজেক্টিভস। এগুলো আপনাদের কাছে একটু আনকমন মনে হতে পারে, কিন্তু সমস্যা নেই, আজকে সব আনকমন আমাদের কাছে কমন হয়ে যাবে। অবশ্যই সবাই ক্লাসে যা লিখছে এগুলো নোট করে নোট জমা দিবেন। দেখো, আলোচনার ভেতরে প্রবেশ করছি, একদম পোস্টমর্টম করব সবকিছু, দেখবেন। শুরু করছি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ দিয়ে। ডেসক্রিপটিভ শব্দটি শুনেই বুঝতে পারছি কিছু একটা ডেসক্রাইব করবে, এবং সেটা অবশ্যই অ্যাডজেক্টিভের কোয়ালিটি প্রকাশ করবে। কি প্রকাশ করবে? কোয়ালিটি। আচ্ছা, কিভাবে প্রকাশ করবে দেখেন। ডেসক্রাইব দ্য কোয়ালিটি, ফিচার অর ক্যারেক্টারিস্টিক অফ আ নাউন। একটা নাউনের কোয়ালিটি, গুণ, ফিচার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক সেম বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন বিউটিফুল, টল, ক্লেভার, ব্রেভ, সফট, এবং এখানে আরো কিছু লিস্ট দেওয়া আছে। বিউটিফুল, টল, শর্ট, বিগ, স্মল, ক্লেভার, ইন্টেলিজেন্ট, ব্রেভ, স্ট্রং, এরকম অনেকগুলো আছে। যেমন ডিলিশিয়াস, ব্রাইট, ডার্ক, এরকম অনেক কিছু। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন বলি, প্রশ্নটা যদি এরকম হয়, my mother can cook delicious এখন যদি আমি আপনাকে কোয়েশ্চেন করি, প্লিজ আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দিস সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করো, এই সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করো। দ্যাটস সো ইজি। কিভাবে দেখেন, মাই মাদার সাবজেক্ট, ক্যান কুক ভার্ব, ডিলিশিয়াস ফুডস। আচ্ছা, এই ডিলিশিয়াস ফুডস এর মধ্যে ফুড শব্দটি একটা নাউন, আর আমরা জানি নাউনের পূর্বে যেই বসুক, নাউনের পূর্বে যেই বসুক সেটাই অ্যাডজেক্টিভ হয়ে যায়। যদু, কদু, মধু, যেই বসবে সেই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ডেলিশিয়াস অবশ্যই একটা কি অ্যাডজেক্টিভ। আরেকটা চেনার উপায় আছে, অ্যাডজেক্টিভ শব্দগুলো শেষে ও ইউ এস, ও ইউ এস এই সাফিক্সটাও থাকতে পারে। অ্যাডজেক্টিভ শব্দের শেষে ও ইউ এস এই সাফিক্সটাও থাকে। তাহলে আপনার খাতায় এটা লিখে রাখতে পারেন যে সাফিক্স হিসেবে ও ইউ এস ও থাকতে পারে। ও ইউ এস থাকে, এ বি এল ই থাকে, কি কি থাকতে পারে এটার চার্ট আমরা একটু পরে দেখবো। আপনারা একটা একটা করে যুক্ত করতে থাকেন চার্টে। সাফিক্স হিসেবে ও ইউ এস থাকতে পারে, এ বি এল ই থাকতে পারে, আরো অনেক কিছু আসতে পারে, সেগুলো আমরা দেখবো ধাপে ধাপে। আচ্ছা, তাহলে এখানে ডিলিশিয়াস শব্দ একটা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন, এটা কেমন অ্যাডজেক্টিভ? কেমন অ্যাডজেক্টিভ দেখেন, কেমন অ্যাডজেক্টিভ? খাবারের বৈশিষ্ট্য বলছে, খাবারের বৈশিষ্ট্য বলছে, তো যেটা বৈশিষ্ট্য বলবে, যেটা বৈশিষ্ট্য বলবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অথবা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে পারি অথবা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে আগাই। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কাজ কি? টেল হাউ মাচ অর হাউ মেনি, কতগুলো, কত সংখ্যক, সংখ্যা প্রকাশ করবে। হাউ মাচ অর হাউ মেনি, কতগুলো, কত সংখ্যক, এটা প্রকাশ করবে। এগুলোর একটা লিস্ট দেওয়া আছে, সাম, মাচ, মেনি, few, little, several, all, no, enough, plenty, any. এগুলোর মধ্যে একটু গুরুত্বপূর্ণগুলো আন্ডারলাইন করে দেই। any, no, all, little, few, এই শব্দগুলো যে অ্যাডজেক্টিভ, আমার মনে হয় যে আজকে পর্যন্ত অনেক শিক্ষার্থীরা জানতো না। এই শব্দগুলো যে আসলে অ্যাডজেক্টিভ, এই কথাটা আজকে পর্যন্ত অনেক শিক্ষার্থীরা জানতো না। তাহলে খেয়াল করবেন, ফিউ, লিটল, অল, নো, এনি, এগুলো আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। আমি যদি আপনাদেরকে এরকম একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ লিটল ওয়াটার। আচ্ছা,
এখন একটু খেয়াল করবেন, আমার কাছে অল্প পানি আছে, আই হ্যাভ লিটল ওয়াটার। ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? নিঃসন্দেহে নাউন। আর আমরা জানি নাউনকে যে মডিফাই করে সেই কি? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যে আসে সেই কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ, পরিমাণ বোঝাচ্ছে যে কতটুকু পানি ছিল, অল্প পানি ছিল। তাহলে এই যে অল্প বোঝাচ্ছে, পরিমাণ কি বোঝাচ্ছে? পরিমাণ। তাহলে যে পরিমাণ বোঝাবে, যে পরিমাণ বোঝাবে সেই হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, আই হোপ এতটুকু বুঝতে পেরেছেন সবাই। তাহলে যেটা কোয়ান্টিটি বুঝাবে সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, আই হ্যাভ নো মানি। আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকা নেই। এখন আপনাকে যদি আমি আন্ডারলাইন করে বলি নো কোন পার্টস অফ স্পিচ, আপনারা তো অবশ্যই এতক্ষণে জেনে গিয়েছেন নো অ্যাডজেক্টিভ, কিন্তু তাও আসেন আমরা একটু এটা সত্যতা যাচাই করি যেটা আসলে অ্যাডজেক্টিভ কিনা। দেখেন কাকে মডিফাই করছে? মানিকে। মানি, আমার কাছে কোনো টাকা নেই, তাহলে টাকার সংখ্যা বোঝাচ্ছে। যে টাকাটা যেহেতু নাউন, তাহলে যে নাউনের আগে বসে সে তো এমনি অ্যাডজেক্টিভ। আবার নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাও সে অ্যাডজেক্টিভ। আবার নাউনের পরিমাণটা বোঝাচ্ছে, তাহলে যে পরিমাণ বুঝাবে সেই কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমার কাছে কোনো টাকা নেই, কোনো টাকা মানে কি? কোনো মানে জিরো আছে, তাহলে এটা পরিমাণ বোঝাচ্ছে না? তাহলে যেহেতু পরিমাণ বোঝাচ্ছে তাই এটা একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সিম্পল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আসেন সামনে যাই। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এসেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস মানেই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স আছে তারাই মেইনলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। ওকে, এখন একটু খেয়াল করবেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কারা। খেয়াল করে দেখেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স আমরা ছোটবেলায় কিন্তু অলরেডি শিখে এসেছি, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। এখানে একটু জেনে রাখা ভালো, এই যে আমাদের দিস আর দ্যাট আছে, এই যে দিস আর দ্যাট আছে এইটা সিঙ্গুলার, আর এই যে দিস আর দোজ আছে এটা প্লুরাল। আর উচ্চারণের সময় আপনারা এই দিসটা একটু শর্ট করে বলবেন, আর এই দিসটার উপর একটু জোর দিয়ে বলবেন, একটু লং করে বলবেন, একটু স্ট্রেচ করে বলবেন। যাই হোক, একটু খেয়াল করবেন আবার। তাহলে যেই প্রোনাউনগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তাদেরকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আসেন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। ওকে, আমি একটা এক্সাম্পল লিখে আপনি একটু খেয়াল করবেন। I don't like this shirt. I don't like this shirt. এই শার্টটি আমার পছন্দ নয়, এই শার্টটি আমার পছন্দ নয়। এখন আপনাকে কোয়েশ্চেন করা হলো যে এই আন্ডারলাইন করা শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এই আন্ডারলাইন করা শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এখন আপনারা নিঃসন্দেহে সবাই উত্তর দিবেন যে অবশ্যই এটা একটা প্রোনাউন। কিন্তু এই যখন প্রোনাউন বলবেন তখনই কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন, কারণ এটা প্রোনাউন নয়। কেন এটা প্রোনাউন নয় আসেন সেটা একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, এখানে এটা প্রোনাউন হতো যদি এটা এই সাবজেক্টটার বদলে বসতো। কার বদলে বসতো? যদি আই সাবজেক্টের বদলে বসতো। কিন্তু আপনারা আমাকে বলেন যে এইটা কি আই সাবজেক্টের জন্য বসেছে? অবশ্যই না। এটা কার জন্য বসেছে? এখন আসেন আমরা বুঝি এটা কার জন্য বসেছে। এই যে এখানে একটা শব্দ আছে শার্ট, যেটা একটা নাউন, সেটার জন্য এই দিস শব্দটি এসেছে। অর্থাৎ আই ডোন্ট লাইক দিস শার্ট মানে সে নির্দিষ্ট করে বলছে আমার এই শার্টটাই পছন্দ না, নির্দিষ্ট করে বলছে যে আমার এই শার্টটাই পছন্দ না। তাহলে দেখেন শার্ট নাউন, নাউনের পূর্বে বসেছে, তো যে নাউনের পূর্বে বসে সে স্বভাবতই অ্যাডজেক্টিভ। আচ্ছা, মানলাম, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এখন আরো যদি চিন্তা করেন অ্যাডজেক্টিভের কোন টাইপের মধ্যে পড়ছে, এটা যেহেতু একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আবার নাউনকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এটার নাম কি দিব? নাম দিব ডেমনস্ট্রেটিভ
অ্যাডজেক্টিভস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে যারা সৃষ্টি হচ্ছে তারাই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং অবশ্যই নাউনের পূর্বে বসে অথবা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করতে হবে, নাউনের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে হবে। শার্টটাকে নির্দেশ করে বলছি এই শার্টটা। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। আসেন আমরা সামনের টাইপে যাই। এখন আসছে পজিটিভ অ্যাডজেক্টিভস। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভসও আমাদের আজান দিচ্ছে, আমরা একটু আজানটার বিরতি নিই। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن ওকে, আসেন আমরা সামনে আগাই। আজানের বিরতি শেষ, আজান শেষ, আমরা সামনে যাই। ওকে, এখানে একটু খেয়াল করবেন, বলছে পজিটিভ অ্যাডজেক্টিভস। পজিটিভ অ্যাডজেক্টিভ এসেছে পজিটিভ প্রোনাউন থেকে, পজিটিভ অ্যাডজেক্টিভ এসেছে পজিটিভ প্রোনাউন থেকে। তাহলে আমরা যদি পজিটিভ প্রোনাউন গুলোকে চিনি তাহলে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কিভাবে পজিটিভ প্রোনাউন থেকে এসেছে সেটা একটু বোঝা যাক। দেখেন, শো ওনারশিপ অর পজেশন। ওনারশিপ মানে কি? এটার মালিক আমি। পজেশন মানে কি? কর্তৃত্ব আমার। এরকম যে প্রোনাউন গুলো আছে সেগুলোকে পজিটিভ প্রোনাউন বলে। যেমন হিজ, হিজ মানে কি? শুধু তার। হার মানে কি? শুধু তার। ইটস মানে কি? শুধু ইহার। ইয়োর তোমার, মাই আমার, আওয়ার দেয়ার। এই নির্দিষ্ট প্রোনাউনগুলো যখন নাউনের পূর্বে বসে নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এই নির্দিষ্ট প্রোনাউনগুলো যখন নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করবে, তখনই তারা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভস। কিভাবে আসেন সেটা দেখা যাক। ওকে, একটু এক্সাম্পলটা খেয়াল করবেন, খুবই সিম্পল একটা এক্সাম্পল। দিস ইজ মাই বুক। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে মাই শব্দটা, এটাকে তো আমরা সবাই প্রোনাউন হিসেবেই চিনি, এটাকে প্রোনাউন হিসেবেই চিনি, কিন্তু এখানে কি হিসেবে কাজ করছে সেটা একটা প্রশ্ন। ও প্রোনাউন, কিন্তু কাজ করছে কি হিসেবে সেটা বুঝতে হবে। দেখেন, এখানে বুক এই যে শব্দটি আছে এটি একটি নাউন, এটি একটি নাউন। প্রথমত নাউনের পূর্বে বসেছে প্রোনাউনটা, নাউনের পূর্বে বসেছে প্রোনাউনটা। তাহলে যেহেতু নাউনের পূর্বে বসেছে তাহলে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ আমি ইতিমধ্যে বলে দিয়েছি অ্যাডজেক্টিভ গুলো অধিকাংশ সময় নাউনের পূর্বে বসে। আচ্ছা, তাহলে একটা শর্ত মিলে গেল। দ্বিতীয় শর্ত দেখেন, এটা কি কারো কর্তৃত্ব বা ওনারশিপ বা মালিকানা বোঝাচ্ছে কিনা। আমার বই, তাহলে বই কি? শুধু আমার।
বই কি? শুধু আমার, এই বইটা শুধু আমার, তাহলে এটা আমার মালিকানা বোঝাচ্ছে। তাহলে দ্বিতীয় শর্ত মিলে গেল। এখন তৃতীয় শর্ত দেখেন তো, নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, কার বই? আমার বই। কার বই? আমার বই। তাহলে যেটা নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে, সেটাই অ্যাডজেক্টিভ। আবার যেহেতু এটা মালিকানা বা কর্তৃত্ব বুঝেছে, তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটার নাম হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনাগুলো আসলে একটু সহজই বলা যেতে পারে, তাই না? বেশি কঠিন না। হ্যাঁ, কঠিন হবে আস্তে আস্তে যখন উপরে উঠবো, যখন আমরা এমসিকিউ গুলোতে যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সেটা কঠিন। ওকে, আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, আমরা সামনের দিকে আগাবো। আসেন সামনে যাই। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, সেম কথা। ইন্টারোগেটিভ যে ওয়ার্ডস গুলো আছে, মেইনলি যে WH কোয়েশ্চেন গুলো আছে, WH কোয়েশ্চেন গুলো আছে, তাদেরকেই কিন্তু আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস বলতে পারি। যেমন which, what, whose, যাদেরকে আমরা ব্যবহার করি কোয়েশ্চেন করতে, used in questions to ask about the noun। যেই ইন্টারোগেটিভ ওয়ার্ডস গুলো বা WH ওয়ার্ড গুলো প্রশ্নে ব্যবহার করা হয় নাউন সম্পর্কে জানতে। কি সম্পর্কে জানতে? নাউন সম্পর্কে জানতে। সাপোজ আমি আপনাকে এরকম একটা কোয়েশ্চেন করলাম, which color is your favorite? প্রশ্নটি খেয়াল করবেন সবাই। প্রশ্ন করা হয়েছে which color is your favorite। আচ্ছা, এখন আমি আপনাকে আন্ডারলাইন করে বললাম which কোন পার্টস অফ স্পিচ। আপনারা তো নিঃসন্দেহে সবাই বলবেন যে এটা একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড বা এটা একটা WH কোয়েশ্চেন, কিন্তু কোন পার্টস অফ স্পিচ এটা কি বলতে পারবেন? আচ্ছা, সেটা বলাটাই হচ্ছে মেইন ট্রিকি পার্ট। এই যে এখন থেকে আসলে আমাদের কোয়েশ্চেন গুলো শুরু হয়েছে, এখান থেকে আসলে আমাদের কোয়েশ্চেনের শুরু, এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তাহলে একটু খেয়াল করেন, এই যে কালার শব্দটি আছে, কালার একটা নাউন। নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে যে কোন কালার তোমার পছন্দ। তাহলে কার আগে বসেছে? নাউনের পূর্বে। নাউনকে প্রশ্ন করছে, যে নাউনের পূর্বে বসে নাউনকে প্রশ্ন করে যে কোন কালার পছন্দ। তাহলে কালার সম্পর্কে জানতে চাচ্ছে না, তাহলে কালার সম্পর্কে জানতে চাচ্ছে, কালারের পূর্বে বসেছে, তাহলে অবশ্যই এটা একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ওর পরিচয় হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমি আপনাদেরকে আরেকটু সহজে যদি বলি যে কিভাবে চিনবেন যেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কিনা। দুটি শর্ত। কয়টা? দুইটা শর্ত। দুটি কি একটু খাতায় লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারেন। নাম্বার 1 শর্ত, প্রশ্নবোধক বাক্য থাকবে। এবং নাম্বার 2 শর্ত, নাউন এর পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য জানতে চাইবে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে প্রশ্নবোধক বাক্য থাকবে, নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য জানতে চাইবে। আচ্ছা, একজন মনে হয় কালারের বানান নিয়ে বলছেন। কালারের বানান দুইটাই ঠিক আছে, CALOR এটাও কারেক্ট, COLOUR এটাও কারেক্ট। আচ্ছা, তাহলে which color is your favorite, এখানে which হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা এক কথায় বলতে গেলে একটা অ্যাডজেক্টিভ। আপনারা এতটুকু বুঝেছেন কিনা একটু কমেন্টস করে জানান তো, একটু দ্রুত কমেন্ট করবেন। আসেন আমরা সামনে আগাই। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। ওকে, অনেকেই বুঝতে পারছে, ধন্যবাদ সবাইকে। যারা যারা ক্লাসটি শেয়ার করেন একটু শেয়ার করে দেন, বন্ধুদের মেনশন করেন। আজকে ক্লাসের সম্পর্কে হয়তো অনেক শিক্ষার্থীরাই জানে না। আচ্ছা, যাই হোক, একটু দেখবেন।
এখানে বলছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি জিনিস? সেম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে এসেছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে এসেছে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স কিভাবে অ্যাডজেক্টিভ হয়? সেম, যখনই প্রোনাউনটা নাউনের পূর্বে বসছে তখনই সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ওকে লিমা, রূপা, থ্যাংক ইউ সো মাচ। ওকে দেখেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখনই নাউনের পূর্বে বসছে তখনই সে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। খুবই সহজ ব্যাপার। আসেন আমরা একটু দেখি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ডেফিনিশনটা। রেফার টু ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ আ গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের, একটা দলের একজন ব্যক্তিকে নির্দেশ করে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিভাবে দেখেন, ইচ একজন, এভরি সবাই মানে মেম্বারদের নির্দেশ করছে। ইদার বা নিদার মানে কি, যে কোনো একটা, যে কোনো একটা, যে হয় এটা। নিদার মানে কি, নয় এটা, এরকম বুঝাচ্ছে, একটা বুঝাচ্ছে বা একজনকে নির্দেশ করছে। তো যখন এরকম ডিস্ট্রিবিউটিভ ভাবে কোনো নির্দিষ্ট একজনকে নির্দেশ করছে একটা গ্রুপের মধ্যে, সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। আর এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স গুলো যখন আমার নাউনের পূর্বে বসছে তখনই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, কিভাবে সেটা হবে আমরা সেটা দেখব। আচ্ছা, রেজাল্টের টেনশনে ক্লাসে মন বসছে না। আচ্ছা, টেনশন করার তো প্রথমত কিছু নেই, কেননা আপনারা যা করেছেন তা অলরেডি রেজাল্ট দেখা হয়ে গিয়েছে। শুধুমাত্র রেজাল্টটা পাবলিশ হওয়ার দেরি, আদারওয়াইজ আর কোনো কিছুই বাকি নেই। আপনাদের সবকিছুই এখন কি প্রস্তুত, আপনাদের সবকিছু এখন প্রস্তুত, আর কোনো কিছুই বাকি নেই। আচ্ছা ওকে দেখেন, ওকে কোয়েশ্চেনটা এরকম, আই হ্যাভ এভরি অপরচুনিটি। আই হ্যাভ এভরি অপরচুনিটি, আমার সকল সুযোগ আছে। এখন কোয়েশ্চেন, এই যে এভরি এটা কোন পার্টিসিপেল স্পিচ? এই যে এভরি এটা কোন পার্টিসিপেল স্পিচ? আচ্ছা, এখন এইটা কোন পার্টিসিপেল স্পিচ সেটা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে যে এভরির পরে কি আছে, অপরচুনিটি। এটা কি কোন পার্টিসিপেল স্পিচ? এটা অবশ্যই একটা নাউন। আচ্ছা, আমার সুযোগ আছে, কেমন সুযোগ আছে, কতগুলো সুযোগ আছে, এটা সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে আমাকে বলা হচ্ছে যে সকল সুযোগ আছে, সকল সুযোগ আছে। তাহলে আমার নাউনকে মডিফাই করছে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আর এই শব্দটা জন্মগতভাবে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিবে, নাউনকে মডিফাই করবে, তখন তাকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রোনাউনটাই হয়ে গিয়েছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ সে নাউন সম্পর্কে তথ্য দিয়ে নাউনকে মডিফাই করছে। আই হোপ আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন। আসেন সামনে যাই। কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভস এগুলো কিছুই না, এগুলো জাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভকে যখন আমরা ভাগ করি তখন আমরা তিন টাইপসের অ্যাডজেক্টিভ পাই। কয় টাইপসের? তিন টাইপসের। এগুলোকে আমরা বলি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ডিগ্রি তিনটা, কি কি? পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। আচ্ছা, এই পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ এগুলোকেও আমরা চিনে থাকার কথা। আমি যদি আপনাকে একটা অ্যাডজেক্টিভ এরকম বলি, যেমন সাপোজ আমি বললাম টল, হি ইজ টল, তাহলে সে কেমন? লম্বা। আচ্ছা, এই যে টল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটার কম্পারেটিভ ফর্ম কি? কম্পারেটিভ ফর্মে আমরা সাধারণত মনোসিলেবল ওয়ার্ডগুলোর সাথে ই আর যুক্ত করে কম্পারেটিভ করি। তাহলে যেহেতু এটা মনোসিলেবল তাহলে টলার, আর এটাও মনোসিলেবল তাই সুপারলেটিভে হবে টলেস্ট, ইএসটি যুক্ত করব। তাহলে কথা সিম্পল, এটা লিখে রাখতে পারেন যে যদি অ্যাডজেক্টিভটা মনোসিলেবলে থাকে, মনোসিলেবল মানে বুঝেন তো,
মনোসিলেবল মানে টল, এখানে কয়টা আছে সিলেবল? একটা। বাট আমি যদি বিউটিফুল বলি, বিউটিফুল, কয়টা? তিনটা। তাহলে এটা হচ্ছে কি মনোসিলেবল। মনোসিলেবলে থাকলে কম্পারেটিভে যুক্ত করবেন ER, আর সুপারলেটিভে যুক্ত করবেন EST। ওকে, কম্পারেটিভে যুক্ত করবেন ER, আর সুপারলেটিভে যুক্ত করবেন EST। বাট যদি এটা মনোসিলেবল না হয়ে একাধিক বাইসিলেবল বা ট্রাইসিলেবল হয়, তখন যুক্ত করবেন মোর কম্পারেটিভের ক্ষেত্রে আর মোস্ট সুপারলেটিভের ক্ষেত্রে। এটা হবে কম্পারেটিভের ক্ষেত্রে আর এটা হবে সুপারলেটিভের ক্ষেত্রে। ওকে, কম্পারেটিভের ক্ষেত্রে, সুপারলেটিভের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসেন এই আমাদের স্লাইডে ইউজ টু কম্পেয়ার নাউন্স। আচ্ছা, এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করা হয় নাউনকে তুলনা করার জন্য। কম্পারেটিভ কম্পেয়ার্স টু থিংস, দুইটা জিনিসের মধ্যে তুলনা করে। টলার, স্মলার, ইয়ার আছে দেখবেন খেয়াল করে। আবার সুপারলেটিভ কম্পেয়ার্স মোর দ্যান টু থিংস, এটা দুইটা জিনিসের চেয়ে বেশি জিনিসের সাথে তুলনা করে। তাই টলেস্ট, স্মলেস্ট, ইএসটি যুক্ত হচ্ছে, কারণ টল স্মল একটা সিলেবল। আবার দেখেন এখানে আরো কিছু এক্সাম্পলের লিস্ট আছে, এক্সাম্পলের লিস্টটা খেয়াল করবেন। কম্পারেটিভ টলার, শর্টার, বেটার, বেটার এসেছে গুড থেকে, গুড থেকে বেটার। ওয়ার্স, এটা এসেছে ব্যাড থেকে। মোর বিউটিফুল, এই যে দেখেন বিউটিফুল তিনটা সিলেবল, সো মোর বিউটিফুল। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ বা মোর এক্সপেন্সিভ, এরকম। সুপারলেটিভে আসবে টলারের থেকে টলেস্ট, শর্টার থেকে শর্টেস্ট, বেটারের বেস্ট, ওয়ার্সের ওয়ার্স্ট। দেখেন কিছু কিছু কিন্তু কোনো নিয়ম মানছে না, এরকমও থাকবে। মোর বিউটিফুল হবে মোস্ট বিউটিফুল, আর লেস হয়ে যাবে লিস্ট। খেয়াল রাখবেন, লেস হয়ে যাবে লিস্ট, লিস্ট এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ, লিস্ট এক্সপেন্সিভ। আসেন সামনে যাই। আচ্ছা, এখন আসছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভস। প্রপার অ্যাডজেক্টিভস মানে হচ্ছে সেম প্রপার নাউন থেকে আসবে। কোত্থেকে আসবে? প্রপার নাউন থেকে। আমরা কিন্তু গত ক্লাসে একদম নাউনের আলু ভর্তা বানাই ফেলছিলাম, এত ভালোভাবে নাউন শিখেছিলাম, মানে আমি চেষ্টা করেছিলাম ভালোভাবে শেখানোর, জানি না আপনারা শিখতে পেরেছেন কিনা। তো সেই প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভস গুলো হবে সেগুলোই প্রপার নাউন। কিভাবে? আচ্ছা, এই যে দেখেন যে কোনো কান্ট্রি, সেটা তো একটা কমন নাউন, কিন্তু আমি যদি নির্দিষ্ট করে একটা কান্ট্রির নাম বলি, যেমন বাংলাদেশ, এই বাংলাদেশ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই বলবেন নাউন। কেমন নাউন? সেখানে বলবেন প্রপার নাউন। এখন এই প্রপার নাউনকে আমি অ্যাডজেক্টিভ বানাতে পারি কিভাবে? এই যে বাংলাদেশি, তখন এটা প্রপার নাউন থেকে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। সেম আমি যদি আপনাকে এরকম আরেকটা উদাহরণ দেই, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, প্রপার নাউন, একটা দেশের নাম, ওর সাথে যখন আমি ইন্ডিয়ান করে দিচ্ছি তখন এটা কি হয়ে যাবে? প্রপার অ্যাডজেক্টিভ। দেখেন তাহলে এখানে কি বলছি? ডিরাইভড ফ্রম প্রপার নাউন, যেটা প্রপার নাউন থেকে এসেছে। অলওয়েজ ক্যাপিটালাইজড, যেটা সবসময় যে দেখেন বড় হাতের আপার কেসে থাকছে, যেমন ইন্ডিয়ান, আমেরিকান, শেক্সপিয়ারান। আচ্ছা, ইন্ডিয়ান, আমেরিকান, চাইনিজ, চায়না থেকে চাইনিজ, যারা চীন দেশের তারা চাইনিজ বলে। শেক্সপিয়ার যারা ভক্ত তারা শেক্সপিয়ারিয়ান, অথবা শেক্সপিয়ার যুগের যারা, সরি তার ভক্তদেরকে না, সরি শেক্সপিয়ার যুগের মানুষদেরকে কিন্তু আমরা শেক্সপিয়ারিয়ান বলি, অথবা শেক্সপিয়ারের যুগের লেখাগুলোকে আমরা বলি শেক্সপিয়ারিয়ান রাইটিংস, এরকম। এরপরে আছে বেঙ্গল থেকে বেঙ্গলি, ইউরোপ থেকে ইউরোপিয়ান, এরকম। তাহলে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভস গুলো হচ্ছে সেগুলোকে আমরা বলছি প্রপার অ্যাডজেক্টিভস। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, খেয়াল করেন। এরকম যদি বলি, আই লাভ ইন্ডিয়ান কুইজিন। ইন্ডিয়ান কুইজিন মানে কি? আমার ইন্ডিয়ার খাবার পছন্দ, ইন্ডিয়ান জাতীয় খাবার পছন্দ। তাহলে এই যে কুইজিন, এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউনের পূর্বে বসেছে প্রপার নাউন থেকে আগত
একটা অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে আগত একটা অ্যাডজেক্টিভ। তাহলে যেটা নাউনের পূর্বে বসেছে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। কিন্তু কোন অ্যাডজেক্টিভ এটা নিয়ে কনফিউশন হতে পারে। যেহেতু এটা প্রপার নাউন, ইন্ডিয়া থেকে এসেছে, তাই আমরা এটাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ। সিম্পল, খুবই সহজ, একেবারেই দুধ ভাত। ওকে, আসেন সামনের দিকে এগুলো। কম্পাউন্ড অ্যাডজেক্টিভস আরো সহজ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভস মানে একসাথে দুইটা অ্যাডজেক্টিভ থাকবে। কয়টা? দুইটা অ্যাডজেক্টিভ থাকবে। মেড অফ টু অর মোর ওয়ার্ডস। আচ্ছা, দুইটা বা দুইয়ের অধিক হবে, দুইটা বা দুইয়ের অধিক শব্দ যুক্ত থাকবে। এগুলোকে আমরা হাইফেন দিয়ে যুক্ত করব। কি দিয়ে যুক্ত করব? হাইফেন দিয়ে যুক্ত করব। আচ্ছা, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হাইফেনডেন্ট অ্যাডজেক্টিভসও বলে। দেখেন কি কি আছে। ওয়েল নোন, ওয়েলও একটা অ্যাডজেক্টিভ, নোনও একটা অ্যাডজেক্টিভ। ওয়েল নোন। পার্ট টাইম, পার্টও একটা অ্যাডজেক্টিভ, টাইমও একটা অ্যাডজেক্টিভ। পার্ট টাইম। হাই স্পিড, ওল্ড ফ্যাশনড, ফুল লেন্থ, ব্রাইট রেড। তাহলে এই সবগুলো কিন্তু দুটি অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি হয়েছে। তো আপনারা যেখানে দেখবেন দুইটা অ্যাডজেক্টিভ হাইফেন দিয়ে যুক্ত আছে, সেটাই একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সো এখানে কোনো উদাহরণও দরকার নেই, আপনার এক্সাম্পল গুলোই একটা উদাহরণ। এখানে যে শব্দগুলো লেখা আছে এগুলো একটা উদাহরণ। এগুলোই মাথায় রাখবেন, দুটি অ্যাডজেক্টিভ দিয়ে হাইফেন দিয়ে যুক্ত থাকবে, দুটি অ্যাডজেক্টিভ বা তার বেশি অ্যাডজেক্টিভ হাইফেন দিয়ে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো কি? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখন বলতে পারেন আপু দুইয়ের অধিক একটা এক্সাম্পল দেন। আসেন দুইয়ের অধিক একটা এক্সাম্পল দিই। 15 year old, এই যে এটাও একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। 15 একটা অ্যাডজেক্টিভ, সংখ্যা বোঝায়। ইয়ার একটা অ্যাডজেক্টিভ, ওল্ড একটা অ্যাডজেক্টিভ। 15 year old পুরাটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তো তিনটা শব্দ থাকতে পারে হাইফেন দিয়ে যুক্ত। আচ্ছা, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সিম্পল পার্টিসিপল ভার্ব থেকে যেগুলো এসেছে সেগুলোই পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখন এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ চিনতে হলে আগে ভার্বটাকে ভালোভাবে চিনতে হবে। আমরা জানি ভার্বের মধ্যে যে নন ফাইনাইট অংশ আছে, সেই নন ফাইনাইট অংশ থেকে এসেছে পার্টিসিপল। নন ফাইনাইট অংশ থেকে কে এসেছে? পার্টিসিপল। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। কিন্তু আমরা আজকে দুই ভাগ নিয়ে আলোচনা করব, কারণ আমরা যেহেতু অ্যাডজেক্টিভের মধ্যে আছি। আমাদের দুই ভাগ কি কি? মেইনলি তিন ভাগ, আমরা দুই ভাগ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনগুলো? প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, এবং পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে ইডি, ইআর, ইএন, ইএসটি এগুলো যুক্ত থাকবে। অর্থাৎ যেটাকে আমরা ছোটবেলা থেকে V3 বলে আসছি, সেটাই পাস্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে এই পার্টিসিপল গুলো কিভাবে অ্যাডজেক্টিভ হয়? এই পার্টিসিপল গুলো কিভাবে অ্যাডজেক্টিভ হয়, কিভাবে হয় সেটা একটু বুঝতে হবে। একটু খেয়াল করে দেখবেন, এগুলো অ্যাডজেক্টিভ হওয়ার যে শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে এগুলো নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিবে। তাহলে কোথায় বসবে? নাউন এর পূর্বে। আচ্ছা, নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আচ্ছা, এরপরে যেটা করবে সেটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে। কি থাকতে হবে? ভার্ব প্লাস আইএনজি, অথবা আমাদের V3 মানে ভার্বের সাথে ইডি, ইআর, ইএন, ইএসটি। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে খেয়াল করবেন। যেরকম আমি যদি আপনাদেরকে এরকম বলি, আই saw a crying baby, I saw a crying baby, আমি একটা কান্নারত শিশু দেখলাম। I saw a crying baby, আমি একটা কান্নারত শিশু দেখলাম। এখন আমার প্রশ্ন, এই যে ক্রাইং, এটা কোন পার্টস অফ স্পিচ? এখানে অনেকে উত্তর দিবে ভার্ব। কেন ভার্ব বলবে? ক্রাইং কান্না করছিল, একটা চলমান কাজ। তখনই সবাই একদম শূন্য পেয়ে যাবেন, কোনোভাবেই এটা ভার্ব না। কেন এটা ভার্ব না সেটা বুঝতে হবে। প্রথমে দেখেন, আর্টিকেলের আগে পরে নাউনের পূর্বে বসেছে। আমরা অলরেডি জানি যে অ্যাডজেক্টিভ আর্টিকেলের নাউনের মাঝে বসে, এটা আমরা অলরেডি জানি। এখন সামনে আগাই। এখন আমাকে বলেন যে এটা কি ভার্ব প্লাস আইএনজি কিনা? অবশ্যই ক্রাই একটা কাজ যেটার সাথে আইএনজি হয়েছে, তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি, সেটাতেও কোনো সন্দেহ নাই। তাহলে ভার্ব প্লাস আইএনজিও হলো। এখন দেখেন এটা নাউনের পূর্বে বসেছে কিনা। বেবি একটা নাউন, নাউনের পূর্বে বসেছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কিনা। কেমন বাচ্চা?
কান্নারত বাচ্চা, কেমন বাচ্চা? কান্নারত, তাহলে বাচ্চার অবস্থান বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? বাচ্চার অবস্থান। তাহলে কান্নারত বাচ্চার অবস্থান, তাহলে ক্রাইং শব্দটা একটা অ্যাডজেক্টিভ। ক্রাইং শব্দটা একটা অ্যাডজেক্টিভ। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেরকম আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল এরকম বলি, আই হ্যাভ আ ব্রোকেন গ্লাস। আমার একটি ভাঙা গ্লাস আছে। আই হ্যাভ আ ব্রোকেন গ্লাস, আমার একটি ভাঙা গ্লাস আছে। এখন এই যে আই হ্যাভ আ ব্রোকেন গ্লাস, এটা এখানে কোনটা অ্যাডজেক্টিভ সেটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমে আসেন আমরা নাউন আইডেন্টিফাই করি। এখানে এই যে গ্লাস শব্দটি একটা নাউন। আচ্ছা, এখন দেখেন গ্লাসের পূর্বে বসেছে। এখন আমরা জানি নাউনের পূর্বে যে বসে সে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটা হওয়ার জন্য ওর তো কিছু শর্ত মানতে হবে, তাই না? শর্ত মেনেছে কিনা আসেন সেটা একটু দেখি। কেমন গ্লাস? ভাঙা গ্লাস। কেমন গ্লাস? ভাঙা গ্লাস। অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে যে নাউন সম্পর্কে তথ্য দেয় সে অ্যাডজেক্টিভ গেল। আবার দেখেন ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এই যে ব্রোকেন পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স V3। তো যে পাস্ট পার্টিসিপল সেই তো অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই এটা একটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। এটা V3, নাউনের পূর্বে বসেছে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তিনটা শর্তই ফিল আপ করেছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এবং যেই শব্দগুলো প্রেজেন্ট পার্টিসিপলে থাকবে অথবা পাস্ট পার্টিসিপলে থাকবে এবং নাউনকে মডিফাই করবে তারাই হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তারাই হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যেমন এখানে এক্সাম্পল আছে ইন্টারেস্টিং, এক্সাইটিং, বোরিং। আবার V3 যদি চিন্তা করেন, টায়ার্ড, ফ্রাইটেন্ড, amazed, amusing, pleasing, annoying। এই যে ing, ed যুক্ত শব্দগুলোই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, যেগুলো নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে নাউন সম্পর্কে তথ্য দেয়, তখনই এরা ভার্ব থেকে হয়ে যায় অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন এই টপিকটা না খুব গুরুত্বপূর্ণ। এই অতটুকু অংশ যারা বুঝতে পারবেন তারা মনে করেন লালে লাল হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ এতটুকু অংশ। সবাই তো কমেন্টস করে জানান বুঝেছেন কিনা। জি আপু ক্লিয়ার বলছে রেখা, তাহানিনও বলছে ক্লিয়ার। গ্রেট গ্রেট, সবাই বলছে ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ আমরা সামনে আগাই। অল্প একটুই বাকি আছে, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। দেখেন লিমিটিং অ্যাডজেক্টিভস, এরপরে কিন্তু এমসিকিউ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এমসিকিউ আছে, যাওয়া যাবে না। দেখেন লিমিটিং অ্যাডজেক্টিভস এর কাজ কি? লিমিটিং অ্যাডজেক্টিভস যেগুলো লিমিট প্রকাশ করে, কি প্রকাশ করে? লিমিট। অর্থাৎ লিমিট অর রেস্ট্রিক্ট দ্য নাউন, স্পেসিফাই হুইচ অর হাউ মাচ। একটু বুঝেন, হুইচ, হাউ মাচ। হুইচ মানে কোনটা, হাউ মাচ মানে কতটুকু। হুইচ মানে কোনটা, হাউ মাচ মানে কতটুকু। এবং নাউনকে কি করবে? রেস্ট্রিক্ট করবে, বাধা দিবে, বা নাউনকে সীমিত করে দিবে। কিভাবে সীমিত করবে আসেন বুঝি। এখানে শব্দগুলো আগে একটু দেখে নিই। অনলি, জাস্ট, সেম, ভেরি, এনাফ, সার্টেন, পার্টিকুলার, সাচ। কিভাবে এটা অ্যাডজেক্টিভ এটা বুঝতে হবে, আসেন। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে দেওয়া ভালো, একটা নাউনের পূর্বে যে একটা অ্যাডজেক্টিভ বসবে এরকম না। একটা নাউনের পূর্বে আপনি চাইলে 100 অ্যাডজেক্টিভও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে কিছু বলবে না, ঠিক আছে? এখন দেখেন কিভাবে হবে সেটা। এখানে আমাদের একটা শব্দ আছে অনলি, একটা শব্দ আছে ওয়ান, একটা শব্দ আছে শার্ট।
সবার আগে আসেন শার্ট কোন পার্টস অফ স্পিচ। আমরা জানি শার্ট একটা নাউন, নাউনের পূর্বে যারা বসে তারাই অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ান কি একটা অ্যাডজেক্টিভ আর অনলিও কি একটা অ্যাডজেক্টিভ? দুইটা অ্যাডজেক্টিভ? হ্যাঁ, হতে পারে। এই দুইটাই অ্যাডজেক্টিভ। কিভাবে সেটা বুঝি। আমরা একটু আগে মানে ক্লাসের শুরুর দিকে শিখেছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা শার্টের সংখ্যা বোঝাচ্ছে কয়টা? একটা। তাহলে ওয়ান শার্ট, তাহলে ওয়ান এখানে কি কোয়ান্টিটি প্রকাশ করছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটি। আবার দেখেন অনলি, অনলি মানে কি শুধু, অনলি মানে কি শুধু, তাহলে ওয়ানটাকে আরো সীমাবদ্ধ করছে। আপনি ওয়ানকে দুই বানাইতে পারবেন না, ওয়ানটা সীমাবদ্ধ কি দিয়ে? অনলি দিয়ে। তাহলে এই যে অনলি যেটা লিমিট করে দিয়েছে সংখ্যাটাকে, অনলি যেটা লিমিট করে দিয়েছে সংখ্যাটাকে, নাউনটাকে, দুইটাকে লিমিট করে দিয়েছে। শার্ট একটা মাত্র, শার্ট মাত্র বুঝাচ্ছে, শার্টের মাত্র বুঝাচ্ছে, তাহলে লিমিট করে দিয়েছে শার্টের সংখ্যাকে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিয়েছে এবং নাউনকে মডিফাই করেছে। তার পাশাপাশি যেহেতু এটা লিমিট প্রকাশ করছে, তাই এটা একটা লিমিটিং অ্যাডজেক্টিভ। এই লিমিটিং অ্যাডজেক্টিভ আপনারা খুব কমই শুনেছেন অবশ্যই, এবং বেশি একটা প্রচলিত নয়, বেশ অপ্রচলিত। ওকে, ওয়ালাইকুম আসসালাম সুমি, কেমন আছেন? ওকে, আসেন সামনে যাই। ওকে, আমাদের কিন্তু এখানে আমাদের লিমিটিং অ্যাডজেক্টিভ শেষ। লিমিটিং অ্যাডজেক্টিভ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, যদি প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা এখন সামনে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, দেখে সরাসরি এমসিকিউতে চলে যাব, যে এমসিকিউ গুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষা এসেছে, বিশেষ করে নার্সিং পরীক্ষা এসেছে। ওকে, দেখবেন একটু। আচ্ছা, সামারি, এখানে একটা টিপস দেওয়া আছে, সামারি সামারাইজ করে ডেসক্রিপটিভ নাউন অ্যাডজেক্টিভ কিভাবে চিনবেন? হোয়াট কাইন্ড, কাইন্ড প্রকাশ করবে কি ধরনের। কোয়ান্টিটেটিভ কিভাবে জানবেন? সংখ্যা বোঝাবে, হাউ মাচ বা হাউ মেনি। ডেমনস্ট্রেটিভ, হুইচ ওয়ান, কোনটা, দিস ওয়ান, দ্যাট ওয়ান, দোজ, এরকম। পজিটিভ, হুজ মানে কার, আওয়ার, মাই, এটা। ইন্ট্রোগেটিভ, উইথ, হোয়াট, হুইচ, হুজ, এই কোয়েশ্চেন্স গুলো থাকবে। ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি মেম্বার অফ আ গ্রুপ, এগুলো বুঝাবে, বা ইদার বা নিদার শব্দগুলো থাকবে। কম্পারেটিভ, সুপারলেটিভ কম্পারিজন করবে, যেমন টলার, টলেস্ট, এগুলোরকম। প্রপার, যেগুলো প্রপার নাউন থেকে আসবে। কম্পাউন্ড, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, যেখানে একটা ওয়ার্ডের বেশি থাকবে। এবং পার্টিসিপল, অর্থাৎ যেগুলো ভার্ব থেকে আসবে। এবং লিমিটিং, রেস্ট্রিক্ট দ্য নাউন, যেগুলো নাউনকে সীমাবদ্ধ করে দিবে। ওকে, এবার বলেন কেউ কোনোটা জানতে চান কিনা আরো বিস্তারিত, তাহলে আমি বলে দিব। আই হোপ আপনারা ক্লিয়ার আছেন। আমরা সামনে যাব এমসিকিউ দিকে, খেয়াল করবেন। হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, হিয়ার ফিউ ইজ অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ এটা জানতে চাচ্ছে। ওকে, সবাই কমেন্টে জানান ফিউ কোন অ্যাডজেক্টিভ। সবাই কমেন্টে জানান ফিউ কোন অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে সবাই একটা ভুল করবেন, সেটা কি জানেন? আচ্ছা, সেটা আমি একটু বলে দিচ্ছি। এখানে আমরা একটু উপরের দিকে যাই, আপনাদেরকে একটু ভুলটা আগে বলি। এই যে কোয়ান্টিটেটিভ যে অ্যাডজেক্টিভস গুলো আছে না, এগুলোকে আমরা ইনডিফিনিট অ্যাডজেক্টিভস বলতে পারি।
কি বলতে পারি, ইনডিফিনিটও বলতে পারি। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা ইনডিফিনিটও বলতে পারি। তাই আমাদের এখানে যে প্রশ্নটি আছে একটু দেখবেন, প্রশ্নটিতে আমরা আরেকবার যাব, যে ফিউ কোন কোন অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে যেহেতু অপশনে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের নাম নেই, তাহলে আমরা এখানে ইনডিফিনাইট লিখে দিব। ঠিক আছে, ইনডিফিনাইট লিখে দিব, যেহেতু কোয়ান্টিটেটিভ নাম নাই। তাহলে হয় সরি একটু ভুল হয়েছে, অথবা ইনডিফিনাইট। ওকে, লিখে নেন এটা সবাই। ওকে, আসেন সামনে যাই। She was one of people who are forever worried about money. আচ্ছা, কোয়েশ্চেনটা কি? She was আচ্ছা, one of এর পরে একটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান থাকবে। She was one of dash people who are forever worried about money. আচ্ছা, সে সকল মানুষের মধ্যে একজন যারা সবসময় টাকা নিয়ে চিন্তা করে। তাহলে যারা সবসময় টাকা নিয়ে চিন্তা করে তাদের মধ্যে একজন হচ্ছে সে। এখন একটু চিন্তা করেন তো, কাদের কথা বলছে? পিপলদের কথা বলছে, মানুষদের কথা বলছে। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? জাস্ট আমাকে এটা বলেন, সিঙ্গুলার না প্লুরাল? এটা কি সিঙ্গুলার না প্লুরাল? পিপল কি সিঙ্গুলার নির্দেশ করে না প্লুরাল নির্দেশ করে, নাকি সকল মানুষদেরকে নির্দেশ করছে, জেনারেলাইজ করছে? আচ্ছা, এটা জেনারেলাইজ করছে, তাহলে প্লুরাল নির্দেশ করছে। আমরা একটু আগে যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শিখেছিলাম তখন জানতাম দিস বা দ্যাট সিঙ্গুলার, তাহলে এই দুটো আগেই বাদ যাবে, কারণ এটা পিপল প্লুরাল সকল মানুষকে জেনারেলি নির্দেশ করছে, জেনারিক ভাবে নির্দেশ করছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে প্রোনাউনটা বসবে সেটা প্লুরাল ফর্মে হবে, তাহলে হয় দিস হবে না হয় দোজ হবে। কিন্তু এখানে দিস হবে না দোজ হবে এটা বুঝতে হবে। দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। এখানে বলছে যে যে সকল মানুষরা টাকার জন্য চিন্তা করে সে হচ্ছে ওদের মধ্যে একজন, তাহলে ওদের মধ্যে মানে দোজ, তাহলে এখানে অবশ্যই অ্যান্সার হবে দোজ। শি ইজ ওয়ান অফ দোজ। আচ্ছা, এখানে আবার আরেকটা কারণে বলা যায় দোজ, দেখেন এখানে ওয়াজ আছে, তাহলে এটাও পাস্ট টেন্সে হবে, দিস দোজ, এইটা ওইটা। ঠিক আছে, দিস মিন্স একটু কাছে, দোজ মিন্স একটু দূরে, একটা দূরত্বের ব্যাপারও আছে এখানে। ওকে, গ্রেট, সবাই বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সামনের দিকে আগাই। দ্য অ্যাডজেক্টিভ দিস ইজ, আমরা অলরেডি জানি দিস দ্যাট, সরি দিস দোজ দিস দ্যাট, এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে আমাদের কোনো সন্দেহ নাই, সো কোনো কনফিউশন নাই, একটাই অ্যান্সার, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এভরি ম্যান ইজ পটেনশিয়াল। দেখেন, ম্যান একটা নাউন, নাউনের পূর্বে বসেছে এভরি, তাহলে এভরি কি? এভরি একটা অ্যাডজেক্টিভ। এখানে সবাই যেটা ভুল করবে সেটা প্রোনাউন দিতে পারে, তো এটাই ভুল হয়ে যাবে, আবার নাউনও দিতে পারে। দেখেন, ম্যানের পূর্বে বসছে, ম্যানের ডিস্ট্রিবিউশন করছে যে কতজন, হাউ মেনি, এভরি ম্যান সকল মানুষ, ইজ পটেনশিয়াল সম্ভাবনাময়, তাহলে এভরি একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে নাউনের পূর্বে বসে, সো অ্যাডজেক্টিভ।
ওকে, অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন আই শ্যাল সাপোর্ট নিদার পার্টি, আমি কোনো পার্টিকে সাপোর্ট করছি না, তাহলে এখানে পার্টি একটা নাউন, নাউনের পূর্বে বসেছে, ডিস্ট্রিবিউট করছে যে আমি এটাকেও সাপোর্ট করি না ওইটাকেও, মানে কোনো পার্টিকে সাপোর্ট করি না, তাহলে সংখ্যা বোঝাচ্ছে একটাকেও সাপোর্ট করি না, তাহলে এটাও হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন চারটা দেখেছি, ইচ, ইচ, এভরি, নিদার, ইদার। Which color do you like the best? The word which is, oh খুব সহজ, এখন তো একদম সহজ হয়ে যাওয়ার কথা। দেখেন which color নাউনের পূর্বে বসেছে, যে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে আবার কোয়েশ্চেনও করে সেই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের অপশনে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। অনেকে শুধু ইন্টারোগেটিভ দেখে এটা আগে দাগাই দিবে, প্লিজ এইসব ভুল করবেন না, এগুলো করার বয়স আপনাদের চলে গেছে, এইসব ভুল করা যাবে না যে শুধু ইন্টারোগেটিভ দেখে দাগিয়ে দিব না। এরপরে দেখেন এখানে আছে প্রোনাউন, এটা হবে না, রিলেটিভ প্রোনাউন হবে না, এটা কোনো প্রোনাউনই না, এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের পূর্বে বসেছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসেছে, নাউনের পরিবর্তে বসলে হতো প্রোনাউন, নাউনের পূর্বে বসেছে তাই অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, চুজ দিস, চুজ, আচ্ছা এখানে এটা চুজ বাদ দেন, বলেন দিস ইজ দ্য ড্যাশ ইজ সেন্টেন্স কার উইচ, ওকে। আচ্ছা এই কোয়েশ্চেনে একটু সমস্যা আছে, আমরা সামনের কোয়েশ্চেনে যাই। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন, একটু গুরুত্ব সহকারে দেখবেন যে একই সেন্টেন্সে অনেক অ্যাডজেক্টিভ থাকতে পারে। আমি আপনাদেরকে একটু আগে একটা কথা বলেছি যে একটা নাউনের পূর্বে কি একটা অ্যাডজেক্টিভই থাকবে না, অনেক অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হতে পারে, যে অনেকগুলো অ্যাডজেক্টিভ হাইফেন দিয়ে থাকতে পারে, আবার এমন হতে পারে হাইফেন ছাড়াও অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে। তখন আপনি অ্যাডজেক্টিভ গুলোকে আসলে কোন ক্রম অনুসারে সাজাবেন এগুলো আসলে নির্ধারণ করা আছে পূর্ব থেকে। যেমন আপনি সবার প্রথমে ওপিনিয়ন দেবেন, তারপরে সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস। আমি ব্যাপারটা আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝিয়ে দিই। সবাই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য খুঁজেন, দুইটা সেন্টেন্সের মাঝে একটু পার্থক্যটা দেখেন। প্রথম সেন্টেন্সে আই হ্যাভ আ গ্রিন বিগ পলিথিন ব্যাগ, আই হ্যাভ আ বিগ গ্রিন পলিথিন ব্যাগ, পার্থক্য জাস্ট এতটুকুর মধ্যে, পার্থক্য জাস্ট এতটুকুর মধ্যে। এখানে আমি কালারটা আগে বলেছি, সাইজটা পরে বলেছি, এখানে আমি সাইজটা আগে বলেছি, কালারটা পরে বলেছি। এখন কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট? আচ্ছা এটা হচ্ছে কালার, এটা হচ্ছে সাইজ, পলিথিন হচ্ছে ম্যাটেরিয়াল, আর ব্যাগটা হচ্ছে মেইন নাউন যার সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্যগুলো পূর্বে দিয়েছি। সেম এখানেও পলিথিন ম্যাটেরিয়াল, এখানে গ্রিন হচ্ছে কালার, আর এখানে বিগ হচ্ছে সাইজ, সেম। এখন প্রশ্ন, এক নাম্বারটা কারেক্ট না দুই নাম্বারটা? এক নাম্বারটা কারেক্ট না দুই নাম্বারটা? অবশ্যই এক নাম্বারটা কারেক্ট না। কোনটা কারেক্ট? দুই নাম্বারটা। কেন? কারণ আমরা মাত্র শিখেছি এই ক্রমটা, যে কোনটার পর কোন অ্যাডজেক্টিভ হবে। সবার প্রথমে হবে ওপিনিয়ন, তারপরে সাইজ। তাহলে সাইজ কিসের পূর্বে আসছে? কালারের পূর্বে। তারপরে আসতে পারে কালার, এবং তারও পরে আসবে ম্যাটেরিয়াল, এবং সবশেষে তো পারপাস দেখতেই পাচ্ছি। তাহলে সাইজ, কালার, ম্যাটেরিয়াল। তাহলে আই হ্যাভ আ গ্রিন বিগ গ্রিন পলিথিন ব্যাগ, এবার ঠিক আছে। আর আগেরটা ভুল, কারণ আগেরটা ক্রম মানেনি। ওকে, আই হোপ বুঝতে পেরেছেন। আসেন সামনে আগাই। এবার দেখেন তো
দ্য টেনেন্টস মানে ভাড়াটিয়া ওয়ার আস তাদেরকে বলা হয়েছিল টু থ্রো ফেলে দিতে অল রিসাইক্লেবল ট্র্যাশ ইনটু ড্যাশ। কোথায় ফেলতে বলেছে দেখেন, দ্য গ্রিন বিগ প্লাস্টিক ব্যাগ কালার সাইজ প্লাস্টিক মানে ম্যাটেরিয়াল ব্যাগ, তাহলে কালার সাইজ ম্যাটেরিয়াল নাকি সাইজ কালার ম্যাটেরিয়াল? অবশ্যই সাইজ কালার ম্যাটেরিয়াল, তাহলে এটা বাদ। আবার পরেরটাই দেখি, সাইজ ম্যাটেরিয়াল কালার হবে না, তাহলে আমাদের ক্রমটা কি? সাইজ কালার ম্যাটেরিয়াল, সাইজ কালার ম্যাটেরিয়াল। তাহলে দেখেন তো সাইজ কোথায়? বিগ গ্রিন প্লাস্টিক, তাহলে অ্যান্সার সি নাম্বারটা, অ্যান্সার সি নাম্বারটা, সাইজ কালার ম্যাটেরিয়াল। সামনে যাই। We were asked to write a dash essay on child labor. চাইল্ড লেবার বা শিশু শ্রমের উপর আমাদের একটা এসে লিখতে বলেছে। খেয়াল করবেন, ইটস অ্যান আর্টিকেল, এটা একটা নাউন, আর্টিকেল আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। কত অ্যাডজেক্টিভ বসতে পারে? অসংখ্য অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু সেই অ্যাডজেক্টিভের একটা ক্রম আমরা একটু আগে শিখেছি। এখন এখানে দেখেন 500 ওয়ার্ডস, 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডস, 500 ওয়ার্ড। আচ্ছা, এখানে খেলা কোথায়? এখানে খেলা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল এই ব্যাপারটাতে। আদারওয়াইজ এখানে কিন্তু সবগুলোই সেম, সবগুলোই 500 ওয়ার্ডই বলেছে, কিন্তু কোথাও 100 এর সাথে এস আছে, কোথাও 100 এর সাথে এস নাই। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই সকল ক্ষেত্রে যেখানে সংখ্যা আসবে, নাম্বার সাথে এরকম একটা কাউন্টেবল ওয়ার্ড যেটাতে আমরা কোয়ান্টিটি মাপছি, 100 মিটার এরকম, যেটা ডিস্টেন্স মানি নির্দেশ করবে, এবং এর পরে যেই ওয়ার্ডটা থাকবে সবগুলাই সিঙ্গুলার থাকবে, কোনো প্লুরাল হবে না। যেমন আমি একটু আগে আপনাদের একটা লিখেছিলাম 15 ইয়ার ওল্ড, এখানে কি আমি বলেছি 15 ইয়ার্স ওল্ড? এখানে এস আছে নাই, বা আমি কি বলছি 15 ইয়ার ওল্ড? এখানেও এস নাই। তাহলে কোনো এস ছাড়া যেটা আছে, যেটাতে কোথাও কোনো এস নাই, এখানে একটা এস আছে তাহলে এটা বাদ, এখানে দুইটা এস আছে তাহলে এটাও বাদ, এখানে একটা এস আছে তাহলে এটাও বাদ, যেটাতে এস নাই সেটা অ্যান্সার। 500 ওয়ার্ড এইভাবে মনে রাখতে পারেন, এস নেই, এস নেই, 500 ওয়ার্ড। তাহলে রাইট আ এসে অন 5, রাইট আ এসে, write a 500 word essay on child labor. এরপরে দেখেন, I was simply impressed to see that majestic palace. Okay, great. সেম আগের মতো কোয়েশ্চেন, এবার তো আপনারা পারবেন। প্রথমে এখানে দেখেন, এটাতে প্রবলেম হইতেছে এই যে ম্যাজেস্টিক প্যালেস, না ম্যাজেস্টিক একটা অ্যাডজেক্টিভ, প্যালেস একটা নাউন, এই অ্যাডজেক্টিভের পূর্বে আরো অ্যাডজেক্টিভ আসবে, এবং দেখেন এটা এখানে কোনো আর্টিকেল নাই, তাহলে একটা আর্টিকেল সহ আসবে। তাহলে আর 10 years old ম্যাজেস্টিক প্যালেস, আর 10 year old, 10 year old না 10 years old? এখন এখানে প্রথম প্রশ্ন, আর্টিকেল কি থাকবে কি থাকবে না? যদি না থাকে তাহলে নিচের দুইটা বাদ চলে যাবে। আমি বলেছি আপনারা যখন কোনো উত্তর করতে বসবেন তখন সবার প্রথমে এলিমিনেশন মেথড ইউজ করবেন। এলিমিনেশন মেথড মানে হচ্ছে বাদ দেওয়া শুরু করবেন। এখন দেখেন পরের দুইটাতে আর্টিকেল নাই, প্রথম দুইটাতে আর্টিকেল আছে, পরের দুইটাতে আর্টিকেল নাই, প্রথম দুইটাতে আর্টিকেল আছে, অবশ্যই একটা আর্টিকেল থাকতে হবে। তাহলে এখানে আমরা আর্টিকেল ছাড়া দুইটা বাদ দিয়ে দিলাম। এখন আসেন এই দুইটার মধ্যে এখানে এস আছে, আমি একটু আগে বলছি এস হবে না, তো যেটাতে এস নাই সেটাই অ্যান্সার, কারণ এখানে একটা নির্দিষ্ট প্যালেসের কথা বলা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আর্টিকেল লাগবে। It was a very dash situation. Okay, nice. It was a very dash situation. Situation একটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন কাজ হইতেছে এই শব্দগুলোর মধ্যে থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করা। প্রথমত অ্যাডজেক্টিভ খোঁজা খুবই সহজ। কিভাবে? দেখেন, এম্বারেস, এম্বারেস মানে লজ্জাকর একটা পরিস্থিতি। এখন এম্বারেস একটা ভার্ব,
এম্বারেস একটা ভার্ব, তাহলে এটা হবে না। আপনি একটু এটা অ্যান্সার দেন। ওকে, তাহলে আমাদের এখানে অবশ্যই এম্বারেস হবে না। আচ্ছা, এরপরে দেখেন এম্বারেসমার এরকম শব্দ নেই, এম্বারোসেড এরকমও শব্দ নেই, একটাই শব্দ আছে এম্বারেসিং। তাহলে এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, যেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো আরো স্পেসিফিক্যালি বললে এটা একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটা একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ আ ভেরি এম্বারেসিং সিচুয়েশন, পরিস্থিতিটা খুবই লজ্জাকর ছিল। তারপরে দেখেন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সার্কেল। সার্কেল শব্দটার অ্যাডজেক্টিভ কি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমত আমরা আগে বাদ দেওয়া শুরু করি। সার্কুলেশন, TION আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। আচ্ছা, এখন দেখেন সার্কুলার হবে, সার্কুলেট হবে নাকি নান অফ দিস। এখন দেখেন সার্কুলেট আছে, এটা একটা ভার্ব, তাহলে এটাও হবে না। এখন বাকি থাকে সার্কুলার নাকি নান অফ দিস। অবশ্যই অ্যান্সার সার্কুলার, কারণ সার্কুলার একটা অ্যাডজেক্টিভ। সার্কুলার মানে কি, গোলাকার, আর সার্কেল মানে গোল। আমরা বলি আমার কাছে একটা গোলাকার বল আছে, তাহলে বলের অবস্থা বুঝাচ্ছি গোলাকার, তাহলে সার্কুলার। আর সার্কেল মানে গোল, যেটা সার্কেল হয় সেটাকে সার্কুলার বলি। এরপরটা দেখেন দ্য অ্যাডজেক্টিভ অফ ফ্রেন্ড, ওয়ার্ড ফ্রেন্ড ইজ ড্যাশ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, যখনই নাউন দেখবেন, কি দেখবেন, নাউন, নাউনের সাথে LY করে দিবেন, নাউনের সাথে LY করে দিবেন, তখনই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের সাথে LY করে দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার বলছি, নাউনের সাথে LY করে দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখেন তাহলে এখানে নাউনের সাথে LY করেন, অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি, অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি। পরের প্রশ্নে যাই, হোয়াট ইজ দ্য করেসপন্ডিং অ্যাডজেক্টিভ অফ ভাইটালিটি। আচ্ছা, ভাইটালিটি শব্দের অ্যাডজেক্টিভ জানতে চাচ্ছে। ITY যুক্ত হয় শুধুমাত্র নাউন শব্দে, ITY যুক্ত হয় নাউন শব্দে, তাহলে এটা থেকে ITY বাদ দেন, কি থাকবে, ভাইটাল। ITY বাদ দেন, কি থাকবে, ভাইটাল। খুবই সহজ প্রশ্ন, সব কিন্তু বিগত বছরের এসেছে পরীক্ষা এরকম প্রশ্ন। আচ্ছা, সেম কোয়েশ্চেন রিপিট হচ্ছে, এটা বাদ। ওকে, তাহলে কি আজকে শেষ হয়ে গেল? ও সো ইজি ছিল আজকের ক্লাসটা। তাহলে আজকের ক্লাসটা এখানে এন্ড হচ্ছে। তাহলে বলেন তো সবাই যারা যারা উপস্থিত ছিলেন, যদিও উপস্থিতি আজকে খুব কম ছিল, অ্যাজ আপনাদের আগামীকালকে রেজাল্ট দিবে, দুশ্চিন্তায় আছেন, কেউ কেউ নামাজে বসে কান্না করছেন বা নামাজ টামাজ পড়ছেন, কেউ টেনশন করছেন, পড়ালেখায় মন বসছে না, যেটাই হোক আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, একটা শর্টকাট ক্লাস ছিল। এক ক্লাসে অ্যাডজেক্টিভের খুঁটিনাটি সব দেখে ফেলেছি। আশা করি আজকে যারা এই 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট ক্লাসটা করেছে তারা খুব লাভবান হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। সবার প্রথমে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে নোট জমা দিতে হবে। আপনারা যদি নোট জমা দেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো এবং আমিও উৎসাহিত ফিল করি। ক্লাস নেওয়ার স্পৃহা আরো অনেক গুণ বেড়ে যায়। নোট জমা দিবার দেওয়ার চেষ্টা করবেন, আমার নাম মেনশন করবেন, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ ভালো, অল ক্লিয়ার, অনেক ভালো ক্লাস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করি আপনাদের সবার আশানুরূপ ফলাফল হোক। আর ফলাফল যেটাই হোক, কোনো কিছুই জীবনের চেয়ে বড় নয়, তো সেই কথা মাথায় রেখে সামনের দিকে এগোতে হবে, ঠিক আছে? অনেক ভালো ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।